নীল সরকারি ব্যাংকের পিও পোস্টে জয়েন করতেই বন্ধুদের একটা বড় পার্টি দিল রেস্টুরেন্টে। নীলের একমাত্র ভালোবাসা বাগদত্তা মোহরও ছিল তার সাথে। গান, গল্প, আড্ডায় একটা সুন্দর সন্ধ্যা যাপনের পর রনিত নীলকে বলল, ভাই, দারুণ ট্রিট ছিল, ভুলবো না রে। থ্যাংক ইউ। দেখ, সবাই চাকরি পায়, তবে এরকম দিলদার কজন হয় বলতো? একদম প্রাণ খুলে কজন খাওয়াতে পারে? কিন্তু তুই পেরেছিস। আরে থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, তুই আমার সাথেই চল না, একই রুটে তো ড্রপ করে দেবো। তুই তো আবার মোহরকেও ড্রপ করবি না? হ্যাঁ, তাতে কি হয়েছে? ওকে ড্রপ করেই তোকে ড্রপ করে দেবো, তারপর আমিও বাড়ি। আরে নো প্রবলেম, চল চল। গাড়ির চালক সিটে বসেছিল নীল। গাড়ি চলছে মধ্যম গতিতে। হঠাৎই কে যেন জানলার কাছে মুখ বাড়িয়ে আবার চলে গেল। এক মুহূর্তে বুকটা ছ্যাঁদ করে উঠল তার। তবে ব্যাপারটা কি হলো কিছু বুঝতে পারল না সে। বাইরের দিকে হতভম্ব দৃষ্টিতে খুঁজতে লাগলো অজানা কাউকে। পাশে মোহর বসেছিল। সে নীলের মুখটা দেখে বুঝলো কিছু একটা প্রবলেম হয়েছে। কি হলো নীল, এরকম ভাবে বাইরে তাকাচ্ছ যে? যেন কিছু খুঁজছো মনে হচ্ছে। কি দেখছো বাইরে ওভাবে? কাকে খুঁজছো? এই এই জানলাতে কেউ যেন উকি মারল। কি? কে আবার কি কথা? আরে হ্যাঁ মোহর, আমি সত্যি দেখলাম কেউ একজন জানলায় মুখ বাড়িয়ে আবার সঙ্গে সঙ্গে চলে গেল। বিশ্বাস কর, আমি স্পষ্ট দেখেছি। দেখ, রাস্তায় অনেক রকম লোকজন থাকে, ওসব নিয়ে ভাবিস না। নীল আর কিছু বলল না। ব্যাপারটা গুরুত্ব না দিয়েই অন্য কথা বলল। আচ্ছা রনি, তুই তো কম্পিটিটিভ এক্সাম দিতে পারিস, তোর তো চান্স আগে। ডোন্ট মাইন্ড, বাট সরকার তো তোদেরই চায়, প্রায়োরিটি দেয়। ফ্র্যাঙ্কলি স্পিকিং, এর সাথে মেধাও লাগে। তবে তুই যে সমস্ত ঝামেলা কাটিয়ে শুধুই মেধার জোরে চাকরিটা পেয়েছিস, সত্যিই ভাবলে গর্ব হচ্ছে তোর জন্য। নীল হঠাৎই শুকনো বিষম খেয়ে কাশতে লাগলো। কি হলো হঠাৎ? এই নাও, একটু জল খাও। রনি তার মোহরকে বাড়ি ছেড়ে প্রায় একটায় বাড়ি ঢুকলো নীল। ওর মা ঘুমিয়ে পড়েছিলেন, তবে চাবি ওর কাছেই থাকে। ঘরে ঢুকে লাইটটা জ্বালতে যাবে, ওর মনে হলো কেউ যেন দৌড়ে চলে গেল ঘরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ঘরের মধ্যে। লাইটটা জ্বালিয়ে দেখতে লাগলো চারিদিক, তবে কোথাও কেউ ছিল না। ভাবলো মনের ভুল। বেডরুমে ঢুকে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে শুয়ে পড়ল সে। সারাদিন পার্টি করে প্রচণ্ড ক্লান্ত শরীর। আবার পরদিন থেকে নতুন অফিস, কার্যত তার কর্মজীবন শুরু। তবে চোখ বুঝতেই মনে পড়ে গেল গাড়ির কাঁচে সেই উকি দেওয়ার কথাটা। আর তারপরেই ভাবল, ঘরে ঢুকে তখন কে দৌড়ল? মনের ভুলই ছিল তো। কথাগুলো ভাবছিল, হঠাৎই তার মনে হলো ঘরের বাইরে কেউ যেন জুতো পরে হাঁটছে। জুতোর খড়ম খড়ম শব্দ আসছে। তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে দরজা যেই খুলল, দেখল কি আশ্চর্য, তখন কোনো শব্দ নেই। তবে একটা অদ্ভুত গন্ধ বেরোচ্ছে সেখান থেকে, যেন কেউ এক্ষুনি সেখানে সুগন্ধি ছড়িয়েছে। আবার কাটা ছমছম করে উঠল নীলের। ভয়ে ঢোক গিলতে লাগলো। তারপর আবার নিজের বিছানায় এসে বসল সে। আর ভাবতে লাগলো এসব কি হচ্ছে তার সাথে। গ্লাসে জল ছিল না। বিছানা ছেড়ে রান্নাঘরে গেল জল আনতে। তবে চলার পথে ওর মনে হলো যেন কেউ পিছনে আসছে। আর চোখে দেখার চেষ্টা করলো নীল। তাতে স্পষ্ট বুঝলো সত্যি কেউ তার পিছনে আছে। ভয় যেন গা হাত পা ঠান্ডা হয়ে আসছিল তার। এমন অভিজ্ঞতা আগে কখনো হয়নি। তবে কেন এমন হচ্ছিল কিছু ভেবে পেল না সে। পিছনে না তাকিয়ে সোজা রান্নাঘরের দিকেই এগিয়ে গেল সে। আর পিছনে যে আসছিল সেও তার পিছু পিছু যেতে থাকলো। নীল ভয় পেলেও তা বুঝতে দিতে চাইছিল না, পাছে তার বিপদ আরও বাড়ে। রান্নাঘরে ঢুকে এক গ্লাস জল খেয়ে সে আর চোখে পিছনে তাকানোর চেষ্টা করলো। মনে হলো আর কেউ নেই। তারপর মাথাটা ঘুরিয়ে চারদিকে একবার দেখে নিল নীল। সত্যি তখন কেউ ছিল না। একটা দীর্ঘশ্বাস ফেলে আরও এক গ্লাস জল নিয়ে সে ঘরে চলে গেল। জলটা রেখে কিছুক্ষণ বিছানায় বসে রইল। রনিত তার প্রিয় বন্ধু।
ওকে একবার ফোন করবে ভাবলো, আবার মোহরের কথাও ভাবলো একবার। তবে এত রাতে আর কাউকে বিরক্ত করতে ইচ্ছে হলো না তার। অযথাই দুশ্চিন্তায় ফেলা। হয়তো তেমন কিছুই নয়, অতিরিক্ত অ্যালকোহলের এফেক্ট। একেবারেই তো ড্রাঙ্ক সে। আর এই অবস্থায় অনেক কিছুই অনুভূতি হতে পারে। এমনটা ভেবে আর বিষয়টাকে আমল না দিয়েই সে শুয়ে পড়ল। অনেক কষ্টে চোখেও ঘুম এলো। ঘুম ভাঙল তার মায়ের ডাকে। বাবু ওঠ, আর কত ঘুমোবি? আরে আজ থেকে প্রথম অফিস, শুরুতেই লেট করবি? চোখটা খুলে ধরফড়িয়ে উঠে বসল নীল। কটা বাজে মা? 8টা বেজে গেছে। ওহ, ঘুমিয়েছি যে আর কোনো হুঁশই নেই। তাড়াতাড়ি তৈরি হয়ে নে, অত দূর পৌঁছতেই তো 1 ঘন্টা লাগবে। ওহ, ও আরো আগে ডাকতে পারলে না? 10টার মধ্যে পৌঁছতে হবে যে। তাড়াতাড়ি উঠে তৈরি হয়ে অফিসে ঠিক সময়েই পৌঁছে গেল নীল। ব্যাংক ম্যানেজার অফিসে সবার সাথে তার পরিচয় করিয়ে দিল। তারপর নিজের সিটে গিয়ে বসল নীল। তবে ল্যাপটপটা খুলেই স্ক্রিন সেভারে ভেসে উঠল একটা কঙ্কালের ছবি। হাতটা কেঁপে উঠল তার। ভয়ে চিৎকার করে ল্যাপটপটা ঠেলে দিল দূরে। অফিসের কলিগরা আশ্চর্য হয়ে দেখতে লাগলো তাকে। তা বুঝতে পেরেই নীল লজ্জিত হলো, বলে উঠল, সরি, আসলে আসলে কালকে রাতের হ্যাংআউটটা এখনো কাটেনি। কেউই কিছুই বলল না। তবে নীল বেশ বুঝল ফার্স্ট ইমপ্রেশনটা খারাপ হলো তার। সারাদিন অফিসে এমনি ভালোই কাটলো। অফিস শেষে মোহরের সাথে একটা কফি শপে দেখা করলো সে। মোহরকে রাতের সব ঘটনা খুলে বলল। সব শুনে মোহর বলল, তুমি কাল বলছিলে না যে গাড়ির কাছে কেউ যেন উকি মেরেছে? বলেছিলাম। ওই চলন্ত গাড়িতে এইভাবে কোনো মানুষ সামনে আসতে পারে বলো? আমি বেশ বুঝতে পারছি এসব কোনো সাধারণ ঘটনা হতে পারে না। আমার মনে হয় এসবের পিছনে কোনো সুপার ন্যাচুরাল স্পিরিট বা ওই জাতীয় কিছু রয়েছে। সে তো বটেই। ঘটনাটা কোনোভাবেই স্বাভাবিক নয়। তবে আমি বলতে চাইছি, কাল থেকে এসব শুরু হয়েছে, রাইট? ইয়েস, হ্যাঁ, এটা কিন্তু একদম অদ্ভুত। কালকের আগে সব ঠিক ছিল, কিন্তু কাল রাত থেকেই কেন? আমার মনে হয় কিছু তো কারণ আছেই নীল। দেখো, এই সুপার ন্যাচারাল পাওয়ার বা অতি প্রাকৃতিক অলৌকিক বিষয়গুলো আমি কিন্তু খুব বিশ্বাস করি। তবে এটাও ঠিক যে এমনি এমনি এসব হয় না। তাহলে তো প্রতিটা মানুষই এসব ফিল করতো না। কাল গাড়িতে আমি আর রনি তো ছিলাম, কই আমরা তো কিছু দেখলাম না। অথচ তুমি, কারণ তো আছেই। বাড়ি যাবার পর থেকেই তুমি যা যা ফিল করেছো, এই সবগুলোই তো আর মনের ভুল হতে পারে না। সব সত্যি। এর পেছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে। মনের ভুল তো হতেই পারে না মোহর। তবে আমি ভাবছি, যেই বাড়িতে এতকাল থাকলাম, কই কোনোদিন তো কিছু ফিল করিনি। তবে হঠাৎ কালই কেন? তুমি একটা কথা বলছি, আমি জানি তুমি বিশ্বাস করবে না, কিন্তু আমি যেহেতু বিশ্বাস করি তাই এসব নিয়ে বেশ কয়েকটা ভিডিও দেখেছি জানো। আর তাতে বলে যে টুকটাক বা কালো জাদু প্রয়োগ করলে এসব হয়। আবার অনেক সময় কোনো আত্মা কোনো উদ্দেশ্য সাধন করার জন্য সাধারণ মানুষের পিছনে পড়ে, অথবা কোনো অন্যায়ের প্রতিশোধ নিতেও আসে এরা। তবে তোমার পেছনে কেউ কেন এরকম ভাবে? আর তাছাড়া কে সে, কি উদ্দেশ্য তার? আর প্রতিশোধ নেওয়ার বিষয়টা তো ছেড়েই দিলাম। তুমি তুমি বরং না আর একটু অবজার্ভ করো বিষয়টা। এইরকমই যদি চলতে থাকে তাহলে কোনো এক্সপার্টের সাহায্য নিতেই হবে আমাদের। হ্যাঁ, আমি একটু দেখতে চাই ব্যাপারটা। তবে সত্যি বলতে ফেস করতে বেশ ভয় লাগছে। কখনো এসব বিশ্বাস করতাম না, ভাবতেও পারছি না যে সেই সব আমার সাথেই হচ্ছে। বাড়ি গিয়ে রাতের খাবার খেতে খেতে নীল তার মা রিনাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা মা, বাড়িতে সব ঠিক আছে তো? না মানে কোনো রকম কোনো অসুবিধা নেই তো? কি বলছিস এসব? কিসের আবার কি অসুবিধা হবে? বুঝলাম না তো। না, ওই ঘরের পরিবেশ সব নর্মাল তো? হ্যাঁ,
অ্যাবনর্মাল কেন হবে? তোর কথাগুলো না অদ্ভুত শোনাচ্ছে। কি বলতে চাইছিস ঠিক ক্লিয়ার হচ্ছে না। কি হয়েছে বলতো? না তেমন কিছু না, ছাড়ো। আচ্ছা আমি উঠলাম, তাড়াতাড়ি ঘুমাতে হবে, সকালে উঠতে পারি না, দেখেছো তো। চলো, গুড নাইট। নীল আসল কথাটা এড়িয়ে চলে গেল। তবে তার মা রিনা ব্যাপারটাতে বেশ আশ্চর্য হলো। নীল বেডরুমে ঢুকে কিছুক্ষণ পছন্দের বই পড়ল, আর বই পড়তে পড়তেই কখন যে ঘুমিয়ে পড়ল টেরই পেল না। হঠাৎই মাঝরাতে একটা বিকট কান্নার আওয়াজে তার ঘুম ভাঙল। থরমর করে ঘুম ভেঙে উঠে পড়লেও কয়েক মুহূর্তের মধ্যেই কান্নাটা যে কুকুরের সেটা বুঝতে পেরে আর সেই ব্যাপারটাকে বিশেষ গুরুত্ব না দিয়ে বইটা রেখে বিছানা ছেড়ে উঠে বাথরুমে গেল। ততক্ষণে কান্নার আওয়াজটাও থেমে গেছে। তবে আবার যখন বেডরুমে এলো তখন আবারও সেই কান্না শুরু হলো। আর এবার কান্নাটা এত বিকট আকার নিল যে কান আর রাখা যাচ্ছিল না। বিরক্ত হয়ে একবার জানলাটা খুলে দেখল, ঠিক তাদের বাড়ির নিচেই একটা কুকুর তার বেডরুমের জানলার দিকে তাকিয়ে কাঁদছে। নীলকে দেখেই সেই কান্নার সুর যেন আরো বদলে গেল, আর তার মনে হলো এই কুকুরটার চোখ দুটো যেন তাকে কিছু বলতে চাইছে। ভয়ে শিহরণ হতে লাগলো নীলের শরীরে। জানলাটা বন্ধ করে দিল তাড়াতাড়ি। বিছানায় বসে হাঁফাতে লাগলো। বিন্দু বিন্দু ঘাম জমে চলেছে তার কপালে। ভাবলো এ কি হচ্ছে তার সাথে, আর কেন? কান্নাটা তখনও একইভাবে শোনা যাচ্ছিল। কানটা জোরে দু হাত দিয়ে চেপেও তার তীব্রতা যেন একটুও কমছে না। জোরে চিৎকার করে বলে উঠল সে, ওরে থাম! কি অদ্ভুত, কান্নাটা থেমে গেল। নীল জানলাটা খুলে দেখলো আরো একবার। না, সেই কুকুরটাও আর নেই। সেই রাতে আর সে চেষ্টা করেও ঘুমোতে পারল না কিছুতেই। পরের দিন রনিতকে সে সব জানালো। রনিত স্বাভাবিকভাবেই কথাগুলো বিশ্বাস করতে পারল না। কি বলছিস এইসব? ধুর, যত ভুলভাল গল্প। গল্প নয় রনিত, গল্প নয়, সবটাই সত্যি। তাই বলে একটা কুকুরের কান্নাকেও তুই সুপার ন্যাচারাল পাওয়ার বলছিস? হাস্যকর। সে বাদ দে সব, চল কিছু খাই, খিদে পাচ্ছে তো। ডিনার করবি না স্ন্যাক্স? সে যা তোর ইচ্ছে। ডিনারে নান আর চিকেন ভর্তা খাচ্ছিল ওরা। হঠাৎই নীল কেমন যেন অস্বাভাবিকের মতো দু হাত দিয়ে খেতে লাগলো। আচমকা এমন একটা কিছু দৃশ্য দেখে রনিত কিছুটা হতচকিত হয়ে উঠল। অবাক হয়ে বলল, এ কি রে, এইভাবে খাচ্ছিস কেন? আস্তে আস্তে খা। নীল কোনো উত্তর দিল না, আর একইভাবে খেয়ে যেতে লাগলো। আর তারপর খাওয়া শেষ হলে বলল, আমি আমি আরো খাবো, আরেক প্লেট চিকেন ভর্তা না অর্ডার দে। রনিত নীলের এই অস্বাভাবিক আচরণে আরো একটু ভয় পেল। কি হয়েছে তোর নীল? তুই তো এইভাবে কখনো খাস না। ডোন্ট মাইন্ড ইয়ার, বাট ইটস নট নর্মাল। অদ্ভুতভাবে হাসতে লাগলো নীল। তারপর ওয়েটারকে ডেকে বলল, 4টে নান আর 2টো চিকেন ভর্তা আনো, তাড়াতাড়ি। ভয়ে ঢোক গিলতে লাগলো রনিত। বুঝতে পারলো কিছু একটা গন্ডগোল আছে, তবে আর কিছু বলার সাহস হলো না তার। খাবার দিয়ে যাওয়ার পর একইভাবে খেতে লাগলো নীল। রনিত শুধুই চুপ করে দেখে গেল। তারপর বাড়ি ফেরার পথে সারা রাস্তা আর কোনো কথা বলেনি নীল। রনিতেরও কথা বলার সাহস হয়নি। রনিতকে বাড়িতে পৌঁছে দিয়ে যখন চলে যাচ্ছিল নীল, তখন রনিত সাহস করে শুধু বলল, তুই ভালো নেই নীল, ডাক্তার দেখা প্লিজ। নীল কিছু না বলে মুচকি হেসে চলে গেল। বাড়ি ফিরে ঘরে গিয়ে আবার খিদের চোটে ছটফট করতে লাগলো সে। রান্নাঘরে গিয়ে ফ্রিজটা খুলে দেখলো তেমন কিছু খাবার নেই। মাকে যেহেতু বলে দিয়েছিল রাতে খাবে না, তাই এটাই হয়তো স্বাভাবিক। কি করবে ভেবে পেল না। তারপর দেখলো ডিপ ফ্রিজে কাঁচা চিকেন রাখা আছে। সেটাই বের করে কাঁচা কাঁচা চিবিয়ে খেতে লাগলো। খাওয়া শেষ করে তারপর বাথরুমে মুখ ধুতে গিয়ে যেন তার হুঁশ ফিরল। দেখলো দাঁতের ফাঁকে কাঁচা মাংসের ছোট টুকরো লেগে রয়েছে। সেটা হাত দিয়ে বার করে যেই গন্ধটা নাকে গেছে, তার বমি উঠে এলো প্রায়।
ভাবতে লাগলো এ কি করছে সে, আর কেন। চোখ মুখ ধুয়ে ঘরে এসে শুয়ে পড়ল নীল। চোখ বন্ধ করতেই ফোনটা বেজে উঠল। হ্যাঁ বলো মোহর। ঘুমিয়ে পড়লে নাকি? হ্যাঁ এই জাস্ট ঘুমোতেই যাচ্ছিলাম। আচ্ছা, বলছি সব ঠিক আছে তো? আর কিছু তেমন হয়নি তো? কয়েক মুহূর্ত চুপ থেকে নীল তারপর বলল, হ্যাঁ সবকিছু ঠিকই আছে, আর আর তেমন কিছু হয়নি। হয়তো বৃথাই ওসব ভাবছিলাম। আচ্ছা তাই? তবে তো ভালোই। আর আমরা কি সব ভেবে নিয়েছিলাম। তবে যেগুলো হয়েছে তোমার সাথে সেগুলো তো মিথ্যে নয়, তাই না? ছাড়ো না এইসব, আমি আর এসব নিয়ে ভাবছি না, তুমিও ভাবো না। আচ্ছা রাখলাম, চলো গুড নাইট। বেশ বেশ, আর ভাববো না। গুড নাইট। ঘুমিয়ে পড়ল নীল। আর সেই রাতে বেশ ভালো ঘুম হলো তার। পরের দিন সকালে উঠে ঠিক সময় মতো অফিসে পৌঁছলো। গত দুদিনের হয়ে যাওয়া অনুভূতিগুলো যেন এক নিমেষেই ভুলে গেছে সে, আর সেই নিয়ে মাথা ঘামায় নাও। অফিসে এই দুদিনে একজন ভালো বন্ধু হয়েছে তার, আশিস। সেই আশিসের সাথে বসে লাঞ্চ করছিল সে। কথাবার্তা স্বাভাবিক চলছিল। হঠাৎই আশিস লক্ষ্য করল নীল খাবারটা গিলে খাচ্ছে, অর্থাৎ চিবিয়ে খাচ্ছে না। বিষয়টা খুবই অদ্ভুত লাগলো তার। একবার বলেই ফেলল, নীলদা, তুমি এভাবে রুটি তরকারি গিলে খাচ্ছ কেন? মানে একটু চিবাচ্ছ না মনে হলো, তাই জিজ্ঞেস করছি আর কি। আমি তো এভাবেই খাই রে। অবশ্য আগে এইভাবে খেতাম না, তোদের মতোই চিবিয়ে খেতাম। আসলে আগে জীবনটা তো অন্যরকম ছিল, তবে এখন যেভাবে আছি তাতে এইভাবেই খেতে হয়। তোমার কথাগুলো অদ্ভুত শোনাচ্ছে। কোনো মানুষ এভাবে গিলে গিলে খাবার খায় নাকি? কে বললো আমি মানুষ? গলার স্বরটা মুহূর্তেই বদলে গেল নীলের। আশিস ভয় পেয়ে চুপ করে গেল। তারপর বলল নীল, কি হলো, চুপ করে গেলে যে? কি ভাবছো আমি মানুষ নয় ভূত, তাই তো? তবে আর তোমার সাথে বসে খাচ্ছি কি করে? আরে এখনো মানুষও আছি, তবে বেশি দিন আর থাকবো না, ও থাকতে দেবে না। আবার ভয় পেয়ে গেলে ভাই, আরে আমরা সবাই তো মরে যাব একদিন, ভূত হবো, তাই না? আর উনি বলতে তোমাদের ঈশ্বরের কথা বললাম। উনি কি আর অমর করে রাখবেন আমাদের? সবাই তো একে একে যাব, তাই না? আশিস আর কিছু বলল না, একটু এড়িয়েই চলে যেতে চাইল। আশিস উঠতেই অদ্ভুতভাবে হেসে উঠল নীল। ব্যাপারটা স্বাভাবিকভাবে নিতে পারল না আশিস। তবে কাউকে কিছু বলতেও পারল না। অফিস শেষে মোহরকে ফোন করলো নীল। হ্যাঁ শোনো, আজ না তোমাদের বাড়ি একবার যাব, আছো তো? হ্যাঁ আছি, তবে মা বাবাও তো আছে। তাতে কি হয়েছে, আমি তোমার হবু বর, আসতেই পারি। আরে সে তো নিশ্চয়ই, তবে এখনো তো বাড়িতে কিছু জানাওনি, আর আমাকেও জানাতে দাওনি। তাহলে তারা হঠাৎ তোমায় দেখলে কি ভাববে বলো তো? কি বলবো? কে তুমি? আমি যা তাই বলবে, জানিয়ে দিও আমি আজই যাব। দেখো নীল, এভাবে বললে কি হয় বলো? তুমি এভাবে এসো না প্লিজ। আমি বরং তোমার সাথে দেখা করতে আসছি। কোথায় আসবো বলো? না মোহর, আমি বাইরে দেখা করব না আজ। আমি তোমাদের বাড়ি যখন আসবো বলেছি, তোমাদের বাড়িতেই আসবো। ক্লিয়ার? নীল, তুমি এভাবে কথা বলছো কেন? কেন, কিভাবে কথা বলছি? এনিওয়ে, আর কথা বাড়িয়ে লাভ নেই, আমি আসছি। এক মিনিট এক মিনিট, তুমি বাড়িতে আসতে চাইছো কেন? মানে এভাবে জেদ করছো কেন? মা বাবার সাথে কথা বলবে? না, তোমাকে কাছে পেতে ইচ্ছে করছে, খুব ভালোবাসতে ইচ্ছে করছে। মানে সব তো বুঝতে পারছো সোনা, তবে ড্রামা করার কি আছে? এসব কি বলছো? তোমায় কেমন অচেনা লাগছে নীল। তুমি ঠিক আছো তো? যা বাবা, ও বুবুকে আদর করতে চাইছি, এতে অচেনা হয়ে গেলাম? না না, তুমি এভাবে এসো না প্লিজ। আর
যেটা বলতে চাইছো সেটা তো একেবারেই ভুলে যাও। যেখানে বাড়িতে কেউ এখনো জানেই না কিছু, সেখানে তুমি এসব চিন্তা ভাবনাও করছো কি করে? প্লিজ এসো না, প্লিজ। ফোনটা কেটে দিল মোহর। তবে এত বারণ করা সত্ত্বেও ঠিক 1 ঘন্টার মধ্যেই নীল পৌঁছে গেল মোহরের বাড়িতে। কলিং বেল বাজাতেই মোহরের মা দরজা খুলে দিলেন। নীল হাসি মুখে নিজের পরিচয় দিয়ে বলল, নমস্কার কাকিমা, আমি নীল, নীল ভট্টাচার্য, মোহরের বন্ধু। বিশেষ বন্ধুও বলতে পারে। মোহরের মা অনুরাধা আশ্চর্য হয়ে কথাগুলো শুনে গেলেন। তারপর ঘরে নিয়ে এসে বসালেন। কিছু মনে করো না বাবা, তবে মুহূর্ত কখনো তোমার নাম নেয়নি। এত বন্ধু যখন জানানো উচিত ছিল। নীলের গলা পেয়ে বেডরুম থেকে বেরিয়ে এলো মোহর। যেহেতু সে মানা করেছিল, তাই স্বভাবতই নীলকে দেখে ক্ষুব্ধ হলো। নীল মোহরকে দেখে উঠে দাঁড়িয়ে বলল, আরে কাকিমা বলছে তুমি নাকি আমাদের কথা কিছুই জানাও না। এই কিরকম কথা মোহর? মোহর কিছু বলতে পারছিল না। মোহরের মা বলল, চা খাবে তো? তোমরা কথা বলো, আমি চা করে আনছি। না না কাকিমা, চাটা আমি খাবো না, আমি অন্য কিছু খাবো। মোহর সামনে এসে কিছু বলতে যাচ্ছিল, তার আগে নীল বলল, আসলে খুব খিদে পেয়েছে, অফিস থেকে ফিরেছি তো, তাই যদি রোল বা চাউমিন কিছু অর্ডার দেন খুব ভালো হয়। অনুরাধা মোহরের দিকে ইঙ্গিত করে বলল, ঠিক আছে, তোমার বন্ধুই তাহলে অর্ডার দিয়ে দিই। এই বলে তিনি চলে গেলেন। মোহর নীলের কাছে এসে ওর কলারটা টেনে ধরে বলল, এসব কি করছো নীল? এটা কি রকম অসভ্যতা? কিভাবে কথা বলছো তুমি মায়ের সাথে? ছি! কেন, কি খারাপ বললাম? খিদে পেয়েছে তাই খেতে চাইলাম, এতে খারাপের কি আছে? বরং তুমি যেটা করছো, এই যে কলারটা যেভাবে ধরছো, সেটা অসভ্য। শুরু তুমি করেছো নীল। অনেক বারণ করেছিলাম, তাও চলে এলে। কি নির্লজ্জ তুমি! তারপর আসার পর থেকে তোমার যা বডি ল্যাঙ্গুয়েজ, কিন্তু এরকম তো তুমি নও। কিছু তো হয়েছে, কি হয়েছে তোমার হঠাৎ? কেন এরকম অস্বাভাবিক আচরণ করছো? কিচ্ছু অস্বাভাবিক নয়, সব নর্মাল আছে। চলো ঘরে চলো। হোয়াট? ঘরে যাব তোমাকে নিয়ে? অসভ্যতার একটা লিমিট আছে। গেট লস্ট ফ্রম মাই হাউস। হ্যাকে তো বারণ না শুনে এসেছো, তারপর যা শুরু করেছো। যাও যাও, বেরিয়ে যাও। আরে খাবার আসছে তো, খেয়ে যাই অন্তত। খাবার তো অর্ডার আমার দেওয়ার কথা, তাই না? আর আমি অর্ডার দেব না। বাড়ি যাও, নিজে অর্ডার করে খেয়ে নাও। গেট লস্ট। তুমি কি আমাকে অপমান করছো মোহর? অপমান? অপমান তার হয় যার আত্মসম্মান থাকে। আর আজকের পরে তোমার কোনো আত্মসম্মান আছে বলে আমি মনে করি না। অন্তত বেরিয়ে যাও, আর কখনো এভাবে আমার ঘরে আসবে না। মনে রাখবো মোহর, আমি এই অপমান ভুলবো না। আর এই মুহূর্তেই তোমার সাথে সব সম্পর্ক শেষ করলাম আমি। কথাটা বলেই চলে গেল নীল। মোহর কিছুই বুঝতে পারল না কি হলো হঠাৎ নীলের। ঘরে গিয়ে কিছুক্ষণ বসে ভাবতে লাগলো বিষয়টা। তখনই রনিতের ফোন এলো। হ্যাঁ বলো রনিত। একটু দরকারি কথা ছিল মোহর, দেখা করতে পারবে? আসলে ফোনে কথাগুলো ঠিক ভালো করে বলা যাবে না, সামনে এলেই ভালো হয়। আচ্ছা বলো, কোথায় আসবো? সাউথ সিটির এসএসডিতে এসো। সিসিটিতে বসে রনিত রেস্টুরেন্টে নীলের অস্বাভাবিকভাবে খাওয়ার বিষয়টা জানালো মোহরকে। মোহর বলল, আমাদের আজই ব্রেকআপ হয়ে গেছে। তোমার বন্ধু একটু আগে আমার বাড়ি এসে যা সিন ক্রিয়েট করে গেল, উফ! কি হয়েছে ওর কিছুই বুঝতে পারছি না। তুমি আবার অস্বাভাবিক খাবারের ব্যাপারে যেটা বললে, আর এদিকে আমার বারণ না শোনা, ঘরে এসে মায়ের সাথে অদ্ভুত আচরণ। মিলছে না, মিলছে না, না না না, ওর চরিত্রর সাথে এসব কিচ্ছু মিলছে না। ও তো এরকম নয় গো। তবে কি আমার আশঙ্কাই সত্যি? ওর ওপর কোনো অশুভ শক্তি ভর করেছে? কি বলছো কি এসব মোহর? আমি মানি না এসব। আরে না হলে রাতারাতি ও এরকম হয়ে গেল কি করে? তুমি না মানলেও আমি মানি রনিত। আর 2 দিন ধরে ওর সাথে অনেক কিছুই অলৌকিক ঘটনা ঘটেছে। তবে হঠাৎই কাল কেন বললো যে সব ঠিক আছে? যদি এমনি এমনি সব ঠিক হয়ে যায়, তবে আর ওসব হলো কেন? কিছু তো একটা গন্ডগোল আছেই, যেটা নীল বলছে না। তবে সেটা কি আমাকে জানতেই হবে। কি করবে এবার?
এই রহস্যের জটই বা খুলবে কিভাবে? তুমি আমার সাথে থেকো রনিত, কিছু একটা করতেই হবে। আমাকে জানতেই হবে ঠিক কি হয়েছে নীলের সাথে। নীল ঘরে গিয়ে খিদেতে ছটফট করতে লাগলো প্রথমে, তারপর খাবার অর্ডার করলো। একার জন্যই 4 প্লেট ফ্রাইড রাইস আর 2 প্লেট চিকেন। তারপর খাবারটা আসার পর অস্বাভাবিকভাবে গোগ্রাসে সবটা গিলতে লাগলো। তবে এক সময়ে আয়নার দিকে চোখ যেতে নিজেকে ওভাবে অমানুষের মতো খেতে দেখে চিৎকার করে উঠল সে। হে কি, আমি আমি এইভাবে খাচ্ছি কেন? কি হয়েছে আমার? আমাকে আমাকে এরকম অদ্ভুত দেখাচ্ছে কেন? ঠিক তখনই আয়নায় দেখলো ওর পিছনে একজন ওরই মতো যুবক দাঁড়িয়ে, তবে মুখটা দেখা যাচ্ছে না। ভয়ে খাবারের প্লেটটা হাত থেকে পড়ে গেল ওর। সেই যুবক এবার হাসতে লাগলো, তবে নীল পিছন ভিটে তাকাতেই কাউকে দেখতে পেল না। অথচ আবার আয়নায় তাকাতেই দেখলো তার পিছনে একইভাবে সেই যুবক দাঁড়িয়ে আছে। ভয়ে তার হাত পা গায়ে কাঁটা দিতে লাগলো, কপাল থেকে ঘাম ঝরতে লাগলো। বুঝতে পারলো এক অশুভ শক্তির নিয়ন্ত্রণে আছে সে। তারপর সেই যুবক বিকটভাবে হাসতে লাগলো আর বলল, ভয় পাচ্ছিস কেন রে? যখন অন্যায় করেছিলিস তখন তো ভয় পাসনি, তবে এখন কেন? কি অন্যায় করেছি আমি? কেন কেন তুমি কি বলছো এসব? আবার হাসতে লাগলো সেই যুবক। আমি কি এটা অবশ্যই বলবো, তবে তুই কি করেছিলিস এটা তো তোর মনে করার কথা। আজ তোর জন্য আমি রক্ত পিশাচ হয়ে ঘুরে বেড়াচ্ছি, ছটফট করছে আমার আত্মা। তবুও মুক্তি নেই যতক্ষণ না আমি প্রতিশোধ নিতে পারছি। আমার যে মুক্তি হবে না। তবে তোকে এবার আমি মারবো না, দিলে দিলে তোকে শেষ করবো আমি। তুই জানবিও না তোর শরীরটাকে দখল করে কিভাবে তোর একটা করে ক্ষতি করে যাব। ঠিক যেমন করে আজ তোর প্রেমিকার সাথে বিচ্ছেদ করিয়েছে, একইভাবে বন্ধু প্রিয়জন সবার সাথে তোকে আলাদা করে দেব, তোকে একা করে দেব, তোর শরীর থেকে হাত মোড়া করে দেব তোকে। তারপরে একদিন তোর রক্তের স্বাদ নিয়ে আমি মুক্ত হব। নিজেকে বাঁচাতে পারলে বাঁচিয়ে নে, তবে সময় বেশি নেই। কাউন্টডাউন স্টার্ট নাও। এই বলে পিশাচ হাসতে হাসতে অদৃশ্য হয়ে গেল। তবে নীল কিছুতেই বুঝতে পারল না কে সেই পিশাচ, কেন তার পিছনে পড়েছে সে। এর কিছুক্ষণের মধ্যেই তার শরীরটা ভারী অনুভব করল নীল। বুঝতে পারল তার মধ্যে সেই পিশাচ ধীরে ধীরে প্রবেশ করছে। বুকে অসম্ভব চাপ অনুভব করল সে। সারা শরীরে প্রচন্ড যন্ত্রণা হতে লাগলো। কোনো রকমে বিছানায় এসে শুয়ে পড়ল সে। তারপর চোখ বুঝতেই ঘুমিয়েও পড়ল। সকালে মায়ের অনেক ডাকাডাকি সত্ত্বেও কিছুতেই ঘুম ভাঙল না নীলের। চোখে মুখে জল ছেটালো তার মা রিনা। তারপর ধরফড়িয়ে উঠে বসল নীল। মা, ও মা, আমার যে সব শেষ হয়ে যাচ্ছে মা। মোহর আমার উপর রেগে আছে। ও হয়তো আর কোনোদিনও আমাকে ক্ষমা করতে পারবে না। তুমিও কি রেগে আছো মা? মোহরের মতো তুমিও কি আমায় ছেড়ে চলে যাবে? কি বলছিস এসব? আর মোহরই বা কি? নীলের এবার যেন ঘুমের ঘোর কাটল। বুঝতে পারল না চাইতেও সত্যিটা বলে দিয়েছে সে। মোহরকে আমি ভালোবাসি মা, ওকে বিয়ে করব। খুব ভালো মেয়ে, চাকরি করে, সুন্দরী। তোমার তোমার খুব পছন্দ হবে জানি। তবে তবে আমি নিজেই নিজের সম্পর্কটা ভেঙে দিয়েছি। কি করে আবার জুড়বো বুঝতে পারছি না। আসলে যে আমি এটা করিনি, আমাকে ও করাচ্ছে এসব। একবার বলছিস ওকে বিয়ে করবি, আবার বলছিস সম্পর্ক ভেঙে দিয়েছিস। উফ, আমি তো কিছুই বুঝতে পারছি না। তবে কেউ করাচ্ছে মানে?
কি বলতে চাইছিস তুই এসব? না মা, তুমি বুঝবে না, ছাড়ো, আমি যাই। আরে কোথায় যাচ্ছিস? মোহরের কাছে, ওর কাছে ক্ষমা চাইবো, দরকার হলে পায়ে পড়বো, তবে ওকে বোঝাতেই হবে আমি এসব করছি না, আমাকে করানো হচ্ছে। আমি যাই, আমি যাচ্ছি মা। বাবু, বাবু শোন, বাবু। মোহরের ঘরে গিয়ে মোহরকে ডাকতে লাগলো নীল, তবে সে বাড়িতে ছিল না। তার বাবা সন্তোষবাবু দরজা খুললেন। নীল তাকে বলল, নমস্কার কাকু, আমি নীল। আমি আপনার মেয়েকে খুব ভালোবাসি, ওকেই বিয়ে করব, কিন্তু ও কোথায় কাকু? ওর সাথে একটা খুব জরুরি কথা আছে। ভেতরে এসে কথা বলো। নীল ভিতরে গিয়ে বসতেই সন্তোষবাবু বললেন, মোহর অফিসে বেরিয়ে গেছে। তোমাদের কথা মোহরের মায়ের মুখে সব শুনেছি। তবে মোহর আমাকে বলেছে তোমাদের নাকি সম্পর্ক শেষ হয়ে গেছে। তবে কেন এসেছো? কি দরকার ওকে? না কাকু, কিচ্ছু হয়নি, কিছু একটা ভুল হয়েছে, কিচ্ছু শেষ হয়নি আমাদের। আমি আমি সব ঠিক করে দেব, সেটা বলতে এসেছিলাম মোহরকে। আচ্ছা, আমি আসছি কাকু। নীলের শরীরটা এমনিতেই খারাপ ছিল, সেই পিশাচ তাকে ক্রমেই অসুস্থ করে ফেলেছিল। দুপা হাঁটতেই হঠাৎ মাথাটা ঘুরে গেল তার, অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল সে। মোহরের মা বাবা তাড়াতাড়ি ওকে ঘরে নিয়ে গেল, চোখে জল দিতেও জ্ঞান ফিরল না তার। ডাক্তারকে খবর দেওয়া হলো, তারপর মোহরকেও ফোন করে ডাকা হলো। ডাক্তার নীলকে ভালো করে দেখে বললেন, প্রচণ্ড প্রেশার হাই, আবার পালস রেটও এত হাই। তবে এই বয়সে এটা হওয়ার কথা না, স্ট্রেস থেকে হয়েছে হয়তো। ওনার বাড়িতে খবর দিয়েছেন তো? আমার মেয়ে মোহর আসলেই ও খবর দিয়ে দেবে। ওকে, তবে ওনার একদম বেড রেস্ট দরকার। আর যেভাবেই হোক অন্তত 24 ঘন্টা তো যেন একদম বেড রেস্ট, না হলে লাইফ রিস্ক আছে। প্রয়োজন পড়লে হসপিটালে দিতে হবে। আমি ইঞ্জেকশন দিয়ে দিলাম, এরপর এই ওষুধগুলো আনিয়ে নিন। আমি লিখে দিয়েছি, সেইভাবেই দেবেন। আর এই হাই প্রেশারের ওষুধটা কিন্তু আগে দেবেন। আসি তাহলে, একটু খেয়াল রাখুন। সেরকম কিছু মনে হলেই খবর দেবেন। ডাক্তার চলে যেতেই মোহর বাড়ি আসে। তার মা বাবা তাকে সবটা জানান। মোহর ছুটে যায় নীলের কাছে। নীল তখন ঘুমোচ্ছিল। প্রায় 2 ঘন্টা পর চোখ খোলে নীল। মোহরকে দেখে বলল, আই এম সরি মোহর, আমি সেদিন যা বলেছি সব ভুলে যাও প্লিজ। আমরা যেমন ছিলাম আবার তেমন থাকবো। এখন এসব কথা থাক প্লিজ। ইনফ্যাক্ট তোমার কথা বলাই ঠিক নয় এখন, তোমার শরীর ঠিক নেই। না মোহর, আমাকে সবটা ক্লিয়ার করতে হবে, তাই তো এসেছিলাম তোমার কাছে। এসব পরে হবে নীল, আগে বলো তোমার এই অবস্থা হলো কি করে? 2 দিন আগেও তো তুমি ঠিক ছিলে। পিশাচ ভর করেছে আমার শরীরে, বিশ্বাস করো আমি একদম সত্যি কথা বলছি। কাল ও এসেছিল, আমাকে বলল ও নাকি আমাকে ছাড়বে না, তিলে তিলে শেষ করবে। কথাগুলো বলতে বলতেই হঠাৎ নীলের চোখের ভাষা কেমন যেন বদলে যায়। একটা বিশ্রী হাসি ফুটে উঠল তার সারা মুখে, জিভটা পার করে ঠোঁটে বোলাতে লাগলো। মোহর আশ্চর্য হয়ে তাকিয়েছিল নীলের দিকে। তারপর নীল ওকে কাছে টেনে ধরে বলল, আমার কাছে এসো মোহর, তুমি কাছে থাকলে আমি একদম সুস্থ হয়ে যাব। মোহরকে চাপটে ধরে ওর ঠোঁটে মুখে জিভ বোলাতে লাগলো নীল। মোহর বুঝতে পারলো নীলের মধ্যে হয়তো সে পিশাচ ভর করেছে, নয়তো নীলের এমন স্বভাব নয়। ভয়ে নীলকে ঠেলে দূরে সরে গেল মোহর। নীল হাসতে লাগলো আর বলল, কোথায় পালাবে মোহর? তুমি আমার, শুধুই আমার। যদি আমার কাছে না আসো তবে তোমার মা বাবাকে মেরে ওদের রক্ত খেয়ে নেব। নীলের যা আছে সব তো আমার, তাই তুমিও আমার। এসো আমার কাছে, এসো মোহর, এসো। কে তুমি? কেন আমার নীলকে কষ্ট দিচ্ছ? ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও বলছি। ওকে ছেড়ে দেব? ওর জন্য আমি সবকিছু হারিয়েছি,
আমার সব শেষ করে ও নিজে শান্তিতে বাঁচবে, শান্তিতে জীবন কাটাবে, এ আমি হতে দেব তুমি ভাবছো? কখনোই না, কখনোই না। ওকে আমি ছাড়বো না, তবুও প্রাণে মারবো না। তবেই বুঝবে ও কত বড় অপরাধ করেছে। ও ও কি অপরাধ করেছে বলো, ও কি করেছে? হাসতে লাগলো সেই পিশাচ। তারপর বলল, সেটাও ও নিজের মুখেই তোমাকে একদিন বলবে। আর তুমি আমার কাছে এসো এখন, এসো 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 বলছি, এসো। মোহর ভয়ে ঘর থেকে দৌড়ে চলে গেল। কয়েক মুহূর্ত পরে নীলের যেন জ্ঞান ফিরল। ও বুঝতে পারল এতক্ষণ সেই পিশাচ ওর শরীরে ছিল, এখন হালকা হয়ে গেছে ওর শরীরটা। মোহরকে ডাকতে লাগলো নীল। মোহর, মোহর একবার কথা শোনো মোহর, এখন আমি একদম ঠিক আছি। মোহর একবার এসো প্লিজ। মোহর পাশের ঘর থেকে ছুটে এলো, আবার দেখলো তার নীল তাকে ডাকছে। ছুটে গিয়ে জড়িয়ে ধরলো সে নীলকে। তোমার কি হয়েছে নীল? এসব কি বলছে ও? তুমি কি করেছো ওর সাথে? কি অপরাধ করেছো নীল? বলো বলো নীল। আমি কিছু করিনি মোহর, বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি। ও কে আমি তাই জানি না, কি জানি কেন আমার পেছনে পড়েছে ও। আর সাথে সাথে সারা ঘর জুড়ে একটা অট্টহাসি শোনা গেল। তারপর তাদের সামনে প্রকট হলো সেই পিশাচ নিজের রূপে। তবে তার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল না। সে হাসি থামিয়ে বলল, তুই কিচ্ছু করিসনি তাই না? তবে আমার এই অবস্থা কি করে হলো বল, বল। আজ তোর জন্যই আমি মরেও মুক্তি হতে পারছি না। তোকে না মেরে যে আমার মুক্তি হবে না। প্রতিশোধের আগুন আমাকে পিশাচ বানিয়েছে, আর এই রূপেই তোর জীবনকে আমি একটু একটু করে শেষ করে দেব, শেষ করে দেব, তোকে আমি শেষ করে দেব। কিন্তু তুমি কে? আমি আমি কি ক্ষতি করেছি তোমার? আমি সত্যি বুঝতে পারছি না, বিশ্বাস করো। পিশাচ এবার নীলের একদম সামনে এসে দাঁড়ালো। তার আসল রূপ দেখে ভয়ে শিউরে উঠল নীল আর মোহর। তার পুরো মুখ ধবধবে সাদা, চোখ দুটো লাল, আর দাঁতগুলো বাইরে বেরিয়ে রয়েছে প্রায়। তবে নীল ওকে দেখে শুধু ভয় পেল তা নয়, ওকে এবার চিনতেও পারল সে। তুমি তুমি তাহলে তুমি তাহলে আমাকে। আমি আমি এসেছি আমার প্রতিশোধ নিতে। নিজের অধিকার ছেড়ে দিয়েছিলাম, তাই তো এই জায়গায় তুই আজ এসেছিস, নয়তো কোথায় থাকতিস এখন তুই? হ্যাঁ, এবারে কথাগুলো বুঝতে পারল নীল। মোহর জিজ্ঞাসা করলো, ও কে নীল? ও কি বলছে? হ্যাঁ, কি করেছো তুমি? বলো, মাথা নিচু করে আছো কেন? নীল কিছুই বলল না। তারপর সেই পিশাচ বলতে শুরু করলো, অপরাধ করতে পেরেছিস অথচ স্বীকার করতে এত কষ্ট হচ্ছে। বাহ 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 বাহ। তুই দাঁড়াও, ওর দ্বারা হবে না, আমি তোমাকে বলছি। আমার নাম সৌমেন। ব্যাংকের পরীক্ষার পর আমাদের প্রথম আলাপ হয়েছিল। তারপর ঘটনাচক্রে ইন্টারভিউ দিতে গিয়েও আবার দেখা হয় আমার নীলের সাথে। রাতে আমরা একই হোটেলে একসাথে ছিলাম। পরের দিন সকালে ইন্টারভিউ ছিল। আমরা তিনজনে একটা রুমে ছিলাম, আর একজন যে ছিল সে তাড়াতাড়ি শুয়ে পড়ে। তবে আমার আর নীলের মধ্যে বেশ অনেক রাত পর্যন্ত গল্প চলে। দুজনে দুজনের ফ্যামিলির সম্পর্কে প্রায় সব কথা জেনে নি। তবে আসল ঘটনা তো আলাদা। আমার কাজটাই ছিল যত সমস্যা। ভালো রেজাল্ট থাকার পরেও নীলের ভয় ছিল লোয়ার কাস্ট বলে হয়তো চাকরিটা আমি পেয়ে যাব। আমাদের নম্বরে বেশি পার্থক্য ছিল না, এমনকি ইন্টারভিউ দিলে দুজনেই পাস করতাম এটা নিশ্চিত। তবে সিট ছিল একটা, সেক্ষেত্রে আমার চান্স ছিল বেশি। নীল কিছুতেই এত ভালো একটা চাকরি হারিয়ে ফেলতে চায়নি। ভেতরে ভেতরে ও প্ল্যান করে রেখেছিল। হয়তো আমাদের দেখা হবার পরেই ও চক কষে নিয়েছিল কি করতে হবে। তাই সেদিন রাতে আমরা যখন বিয়ার টানছিলাম, ও কখন যে আমার ক্লাসে কড়া ডোজের ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল আমি টের পাইনি। ওকে বন্ধু ভেবে বিশ্বাস করেছিলাম, আর ও সালা ছুরি মারলো পিছন থেকে। বেঈমান!
সকাল 9টায় আমাদের ইন্টারভিউ ছিল। নীল আর একজন ছিল, ওরা দুজনেই টাইম মতো বেরিয়ে যায়। আমার ঘুমের ওষুধের এফেক্টে ঘুম ভাঙে বেলা 10টার পর। কিচ্ছু বুঝতে পারছিলাম না কি করে এতক্ষণ ঘুমালাম। এটাও ভাবছিলাম যে নীল একবারও ডাকলো না কেন আমায়। সত্যি কি বোকা ছিলাম। আমি কোনো রকমে রেডি হয়ে তাড়াতাড়ি অফিসে পৌঁছাই, আর ততক্ষণে ইন্টারভিউ শেষ হয়ে গেছে। আর জানতে পারি নীলের চাকরিটা হয়ে গেছে। নীলকে তখন আমি জিজ্ঞেস করি, আমাকে ডাকিসনি কেন? একা একা চলে গেলি ইন্টারভিউ দিতে? কথা ছিল একসাথে আসবো। তাহলে আমি কি এতটাই বোকা নাকি রে যে তোকে নিয়ে এসে নিজের সুযোগটাই হারাই? না ভাই, এত বড় মন আমার নেই। শালা ফার্স্ট বয় হবার পরেও তোরা আগে সুযোগ পেয়ে যাস, নম্বর আমার বেশি থাকে, এমনকি ইন্টারভিউ তো তোর থেকে ভালো অ্যান্সার দেই, তারপরেও চাকরিটা তোরা পাস। এই অন্যায় আর কতদিন চলবে বলতে পারিস? এর আগেও 2টো চাকরিতে তোরাই সুযোগ পেয়েছিলি, তাহলে এত পড়লাম কি জন্য? কি লাভ এত মেধা হয়ে? আর সারা জীবন কি ইন্টারভিউ দিয়ে কাটিয়ে দিতাম? যাক গিয়ে, আমার চাকরিটা তো হয়ে গেছে, তুই নেক্সট টাইম ট্রাই করিস। আর তোর চিন্তা কিসের রে? ঠিক কোনো যোগ্য লোকের জায়গা খেয়ে ঢুকে থাকবি। যাক গে, আচ্ছা চললাম রে। তুই আমার ড্রিঙ্কে কিছু মিশিয়ে দিয়েছিলিস তাই না? নয়তো আমি এত ঘুমালাম কি করে? প্রমাণ করে দেখা। ওহো, ওই গ্লাসগুলো তো ধুয়ে রেখে দিয়েছি। সরি রে, কোনো প্রমাণ পাবি না ভাই। তাই এসব আর না ভেবে আবার পরীক্ষা প্রস্তুতি নে। এটাই হলো না, নেক্সটটাই হবেই। চলি রে, আগামী দিনের জন্য বেস্ট অফ লাক। এই বলে চলে গেল নীল, আর আমি অসহায় হয়ে বাড়ি ফিরলাম। বাবা ক্যান্সারের পেশেন্ট ছিল। ভেবেছিলাম চাকরিটা হলে বাবার ট্রিটমেন্ট ঠিক করে শুরু করতে পারবো। মা যখন জিজ্ঞেস করলো ইন্টারভিউ কেমন হলো, আমি কিচ্ছু বলতে পারলাম না। মাথা নিচু করে ঘরে ঢুকে গেলাম। এদিকে বাবার অবস্থা দিন দিন খারাপ হতে থাকলো। বাধ্য হয়ে হসপিটালে দিলাম। আর বাবার উন্নতি হচ্ছিল না, আর ভালো জায়গায় চিকিৎসা করানোর মতো সামর্থ্য আমার ছিল না। তাড়াতাড়ি একটা প্রাইভেট জবে ঢুকে গেলাম। তবে আমার প্রেমিকা কাজল যে স্বপ্ন দেখেছিল আমি গভর্নমেন্ট জব করব, তা হলো না। ও আমাকে ছেড়ে দিল। বলেছিলাম আর একটু অপেক্ষা করতে, তবে ওর নাকি আর সময় নেই। বাবার ব্যবসার টাকা প্রায় সব খরচা হয়ে গিয়েছিল, বেশিরভাগটাই চিকিৎসার জন্য। আমার চাকরির খরচায় কোনো রকমের সংসার চলছিল, আর বাবার চিকিৎসা সেভাবে কিছুই এগোচ্ছিল না। অবস্থা আরো খারাপ হতে থাকলো বাবার। আর একদিন বাবা চলে গেল আমাদের ছেড়ে। মা এই শোক মেনে নিতে পারছিল না। কদিনের মধ্যে মাও বিছানায় পড়ল। বেশি সময় দিল না আমায়। অনাথ হয়ে গেলাম আমি। না থাকলো প্রেমিকা, না থাকলো মা বাবা। শুধু তোর জন্য নীল, শুধুই তোর জন্য। এক ঝটকায় শেষ করে দিলি আমাকে তুই। মনে তো আমি এমনি গিয়েছিলাম, শুধু শরীরটা ছিল। সেদিনও আর রাখার ইচ্ছা ছিল না, তাই ভর সন্ধ্যাবেলা সেদিন গঙ্গায় ঝাঁপ দিলাম। তবে আমার বডিটা ধরে কাঁদার মতো কেউ ছিল না, শুধু তোর জন্য রে শয়তান। আর তোকে আমি ছেড়ে দেব। শ্মশানে যখন বডি পোড়াচ্ছিল আমার এক ভাই, তখন দূর থেকে দাঁড়িয়ে আমি আত্মা হয়ে দেখছিলাম সেটা। তখনই ভেবে নিয়েছিলাম বেঁচে থেকে কিছু করতে পারিনি, তবে এবার আমি প্রতিশোধ নেব। একটা বইয়ে একবার পড়েছিলাম মানুষ আর আত্মা কিভাবে পিশাচ হয়। আর সেই মতোই একটা লাওয়ারিশ লাশ খুঁজতে লাগলাম। পেয়েও গেলাম একটা মর্গে। সেই শরীরটাকে আমি ধারণ করলাম, আর তারপর থেকে পিশাচ হয়ে আমি ঘুরে বেড়াচ্ছি। অপেক্ষা করছিলাম তোর অফিসের জয়েনিং ডেটের। ভেবেছিলাম যে সেদিন থেকেই তোর জীবনের কাউন্টডাউন শুরু করব, মৃত্যুর কাউন্টডাউন। আর তাই করছি। নীল আর মোহর এতক্ষণ চুপ করে সব শুনছিল। মোহর সব শুনে স্তব্ধ হয়ে গিয়েছিল। নীল এবার সাহস করে সেই পিশাচকে বলল, আমি ভাবতে পারিনি যে আমার এই ভুলের জন্য কারোর এত বড় সর্বনাশ হতে পারে। বিশ্বাস করো, আমি সত্যি ভাবতে পারিনি। আমি তো ভেবেছিলাম তুমি যেহেতু মেধাবী আর কাস্টের অ্যাডভান্টেজও আছে, তাই খুব তাড়াতাড়ি একটা ইন্টারভিউ কল পাবে আর জবও পেয়ে যাবে। তবে তবে তোমার সাথে যা হয়েছে, ভেরি আনফরচুনেট। আমি সত্যি দুঃখিত। এত দূর ভেবে আমি তো কাজটা করিনি ভাই।
শুধু বারবার চাকরিতে রিজেক্ট হয়ে ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তাই যখন তোমাকে দেখলাম তখন আমার হতাশা, ক্লান্ত মন আমাকে এই কাজটা করালো। আমার এই অপরাধের জন্য হাত জোর করে ক্ষমা চাইছি আমি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ ক্ষমা করে দাও, ছেড়ে দাও আমাকে, শান্তিতে একটু বাঁচতে দাও। তোকে শান্তিতে বাঁচতে দেব? কি আবদার! কত সহজেই বলে দিলি কথাটা। ভেরি আনফরচুনেট। যেন সেরকম কিছুই হয়নি। আমার বাবা মা, ভালোবাসার মানুষ সবাই একে একে চলে গেছে শুধু তোর এই একটা অপরাধের জন্য। আর তার জন্য তুই শুধু দুঃখ প্রকাশ করে ক্ষমা চাইছিস। আর আমি তোকে হাসতে হাসতে ক্ষমা করেও দেব, তাই তো? তোর এই সাধারণ মানসিকতার জন্য, অসাধারণ নির্যাতন সহ্য করার জন্য তুই তৈরি থাক। আমি আজকের মতো চলে যাচ্ছে, তবে আমি আবারও আসবো তোকে কষ্ট দিতে। কখনো তোর শরীরে, কখনো তোর সামনে। এই বলে চলে গেল পিশাচ। মোহর একটাও কথা না বলে ঘর থেকে চলে যাচ্ছিল। নীল ওকে ডেকে বলল, মোহর, মোহর শোনো প্লিজ, মোহর বাঁচাও আমাকে। মোহর, তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে তোমার মতো করে শাস্তি দাও, তবে ওর হাত থেকে প্লিজ বাঁচাও মোহর, প্লিজ। আমি তোমার সাথে এই মুহূর্তে কোনো কথা বলতে চাই না নীল। কাল সকালেই আমার বাড়ি থেকে চলে যাবে তুমি। এরকম একটা অসৎ মানসিকতার মানুষের সাথে আমি আর কোনো সম্পর্কই রাখতে চাই না। সেদিন তুমি যেটা বলেছিলে সেটাই ফাইনাল। আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক থাকতে পারে না। মোহর, মোহর শোনো প্লিজ, মোহর এরকম করো না মোহর। মোহর চলে গেলে আবার সারা ঘর জুড়ে ভেসে উঠল সেই অট্টহাসি। বালিশ দিয়ে কান চাপা দিল নীল। তাও যেন আসতে হচ্ছিল না সেই হাসির শব্দ। নীল বলে উঠল, চুপ করো তুমি, চুপ করো প্লিজ, চলে যাও। উফ, আমি আর সহ্য করতে পারছি না, চুপ করো, স্টপ। সারা রাত চোখ খুলেই বসে রইল নীল। মাঝরাতে হঠাৎই তার ঘাড়ের কাছে কেউ যেন নিঃশ্বাস ফেলল। সে যে সেই পিশাচ তার বুঝতে বাকি রইল না নীলের। সামনের আয়নায় চোখ পড়তেই নীল স্পষ্ট দেখল সেই পিশাচকে। সে দাঁত বাড়িয়ে রেখেছে, যেন এক্ষুনি নীলের ঘাড়ে গলায় কামড় বসাবে। ভয় ঘাট থেকে নেমে গেল নীল। তবে তখন সেই পিশাচকে সে আর দেখতে পেল না। হাত পা কাঁপতে লাগলো তার। এক ভয়ঙ্কর মৃত্যু যেন তাকে তাড়া করছে। ছুটে গিয়ে মোহরের ঘরের দরজায় কড়া নাড়ল সে। মোহর দরজা খুলে নীলকে যেই অবস্থায় দেখলো তাতে সব রাগ ভুলে ওকে ঘরে ডাকলো। মোহর, এই মোহর, প্লিজ আমাকে এখানে থাকতে দেবে। ও ও আমাকে মেরে ফেলবে মোহর। আমার গলায় ও কামড়াতে যাচ্ছিল, তাই তাড়াতাড়ি পালিয়ে এলাম। আমি আমি একা থাকতে পারবো না, প্লিজ আমাকে থাকতে দাও এখানে, প্লিজ। আচ্ছা আচ্ছা, তুমি ঘরে এসো, আগে বসো এখানে। আর এরকম করো না। ও তো এটাই চায়, প্রতি মুহূর্তে তোমাকে ভয় পাইয়ে তোমাকে মেন্টালি টর্চার করাটাই তো ওর উদ্দেশ্য। অবশ্য তুমি যা করেছ হয়তো এটাই তোমার প্রাপ্য। শুনে মনে হতে পারে হয়তো তোমার যে একটা চাকরি না পাবার জন্য কেউ এইভাবে বদলা নিচ্ছে। তবে এই একটা কারণে যে একটু একটু করে ওর সব শেষ হয়ে গেল। আমি সব মানছি মোহর, আর তার জন্য আপনি প্রায়শ্চিত্ত করতে রাজি আছি। তবে যেভাবেই হোক আমাকে ওই পিশাচের হাত থেকে তুমি বাঁচাও, প্লিজ মোহর, প্লিজ। মোহর একটু চুপ করে থেকে তারপর বলল, ঠিক আছে, আমি ভেবে দেখছি কি করা যায়। তবে তোমার সাথে কিন্তু আমার আর কোনো সম্পর্ক নেই নীল। কাল সকালেই তুমি তোমার বাড়ি ফিরে যাবে, আর এটাই ফাইনাল। না মোহর, আমাকে বাড়িতে ফিরতে বলবে না প্লিজ। ওখানে আমাকে একা পেয়ে আরো অনিষ্ট করে দেবে আমার জীবনের। আমি মাকে ফোন করে আগেই বলে দিয়েছি অফিসের ইম্পর্টেন্ট কাজের জন্য আমি বন্ধুর বাড়িতে থাকবো কদিন। প্লিজ মোহর, দয়া করো আমার উপর, এখানে কদিন থাকতে দাও প্লিজ। আচ্ছা ঠিক আছে, এখন ওই খাটে গিয়ে শুয়ে পড়ো, আমি সোফায় শুয়ে পড়ছি। মোহর আর কিছু বলল না এই বিষয়ে। নীলও আর কিছু না বলে খাটে গিয়ে শুয়ে পড়ল। এরপর কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল সে।
সেই ঘরে ঘুমোতে আর কোনো অসুবিধে হয় না তার। সকালে উঠে মোহরকে খুঁজতে লাগলো নীল। মোহর অফিসের জন্য বেরিয়ে গিয়েছিল, তা জানতে পেরেই আর কিছু না ভেবে মোহরের অফিসের উদ্দেশ্যে রওনা দিল নীল। নীলকে অফিসে দেখে প্রচণ্ড ক্ষুব্ধ হলো মোহর। অফিসের বাইরে নিয়ে গিয়ে নীলকে বলল, এখানে এসে তুমি একদম ঠিক করনি নীল। কি ভাববে সবাই? এক্ষুনি চলে যাও। আর যা বলার আছে পরে শুনবো। আর তোমারও তো অফিস আছে। যদি শরীর ভালো থাকে তবে অফিসে যাও, মন ভালো থাকবে। না মোহর, আমি অফিসে যাব না। যদি যাই ও আরো অত্যাচার করবে আমার উপর। কারণ ওর আসল রাগটাই তো এই যে আমি ওর চাকরিটা পেয়ে সবাইকে নিয়ে সুখে আছি। তুমি কি ভাবছো তুমি অফিসে না গেলেই ও প্রতিশোধ নিতে ভুলে যাবে, তোমাকে ছেড়ে দেবে? ওর নজরে যখন পড়েছো তখন ওর যা করার ও করবেই। মোহর প্লিজ কোনো উপায় বের করো। ওর থেকে বাঁচার কোনো পথ নিশ্চয়ই আছে। প্লিজ মোহর, একটু ভাবো। আমি তোমাকে কালও বলেছি নীল, আমি চিন্তা করে দেখছি। এবার তুমি বাড়ি যাও প্লিজ। এখানে সিন ক্রিয়েট করো না, যাও। নীল বাড়ি চলে গেল, মোহরের বাড়ি। তারপর রনিতকে ফোন করে সব বলল। সব শুনে রনিত বলল, আমি এসব আজগুবি কথা একেবারেই বিশ্বাস করি না নীল। তুই তো জানিস সব। আর এসব কি বলে চলেছিস ভুলভাল? ভুলভাল নয় রনিত, বিশ্বাস কর সব সত্যি। আজ নিজের কর্মই আমাকে শাস্তি দিচ্ছে। তুই যেভাবে হোক না কেন কাউকে খুঁজে দে, যে ওই পিশাচকে তাড়িয়ে আমার জীবনটা আবার আগের মতো করে দেবে। আচ্ছা ঠিক আছে, তুই যখন এত করে বলছিস তবে প্রণয়কে বলবো একবার। ওর তো অনেক জানাশোনা থাকবে নিশ্চয়ই। ওর বাবা যখন পুরোহিত, কোনো তান্ত্রিকের খোঁজ পেলেও পাওয়া যেতে পারে। দেখছি কি বলে। থ্যাঙ্কস রে, তবে প্লিজ আমার কথা বলবি না। বিশ্বাস তো করবেই না, বরং হাসবে। সবাই হাসবে জানি, তবে আমি যা অনুভব করছি তা শুধু আমিই জানি। আচ্ছা ঠিক আছে, আমি এখন রাখছি, তোকে পরে আবার ফোন করবো, ওকে? রনিত ফোনটা রাখতেই সারা ঘরের দেওয়াল জুড়ে একটা কান্না ভেসে এলো। আর তারপরই সামনের দেওয়াল থেকে দুটো হাত বেরিয়ে এসে ওকে হাত বাড়িয়ে ডাকতে লাগলো। ভয় চোখ বন্ধ করে নিল নীল। আর তখনই তার গলা বাঁ দিক থেকে কামড় বসালো সেই পিশাচ। ব্যথায় চিৎকার করে উঠল নীল, তারপর জ্ঞান হারালো। মোহর অফিস থেকে ফিরে এসে নীলকে অজ্ঞান দেখে তাড়াতাড়ি চোখে মুখে জল দিল, তবে নীলের জ্ঞান ফিরল না। রনিতকে খবর দিল সে। তারপর হসপিটালে নিয়ে যাওয়া হলো নীলকে। হাসপাতালে রনিত মোহরকে বলল, আমিও প্রথমে বিশ্বাস করিনি, তবে গলায় যেভাবে ইনজুরিটা হয়েছে আর বিশ্বাস না করে উপায় নেই মোহর। কিছু একটা করতেই হবে আমাদের, না হলে নীলকে বাঁচানো যাবে না। নীলের কথা শুনে আমি প্রণয়কে ফোন করেছিলাম। ও বলল ও কোনো তান্ত্রিককে সেরকম চেনে জানে না, তবে একজন আছে যেই ভূত প্রেত নিয়ে গবেষণা করে। সে নিশ্চয়ই জানবে আমাদের কি করতে হবে। একবার কি যাবে তার কাছে? মোহর কিছু বলতে যাচ্ছিল রনিতকে, তখনই ডাক্তার এসে বলল, কিভাবে হলো এটা? কোনো বিষাক্ত দাঁতের কামড়, ঠিক যেন মানুষের মতো। না স্যার, মানুষ নয়। হয়তো বিশ্বাস করবেন না, এ এক পিশাচের কামড়। কি? আপনার কি মাথা খারাপ আছে নাকি? কি বলছেন এসব ভুলভাল কথা? আচ্ছা যাই হোক, আমি ভালো করে ওষুধ দিয়ে ব্যান্ডেজ করে দিয়েছি, টিটেনাসও দিয়ে দিলাম। দেখা যাক কি হয়। আজকের দিনটা এখানেই থাকুক। ডাক্তার পিশাচের বিষয়টাতে বিশেষ পাত্তা দিল না। পুলিশ এসেও ইনভেস্টিগেশন করল। তিনিও বিষয়টা হেসেই উড়িয়ে দিলেন, হয়তো এটাই স্বাভাবিক। এরপর নীলের জ্ঞান ফিরলে সে যেন অদ্ভুত আচরণ করতে লাগলো। মোহর রনিত কারোর সাথেই সে কথা বলল না। চোখে মুখে একটা যেন শয়তানি খেলে বেড়াচ্ছিল সবসময়। মোহর আর রনিত বুঝতে পারল এই সবই সেই পিশাচের কীর্তি। তাই আর দেরি না করে নীলকে বাঁচানোর জন্য তারা ছুটে গেল প্রণয়ের কাছে। তারপর প্রণয় তাদের নিয়ে গেল সেই ব্যক্তির কাছে যে তাদের কোনো সাহায্য করতে পারে। নাম বান্টি ডিসুজা। বছর 35-এর এক যুবক, পেশায় ডাক্তার, তবে শখেই ভূত প্রেত পিশাচ নিয়ে গবেষণা করে।
মোহররা যখন তার বাড়ি পৌঁছলো তিনি বাগানে ঘুরছিলেন। তাদের আসতে দেখে নিজেই এগিয়ে এলেন। নমস্কার, আমি বান্টি ডিসুজা। আপনারাই ফোন করেছিলেন? হ্যাঁ নমস্কার, আমি প্রণয়, আর এরা আমার বন্ধু রনিত আর মোহর। আচ্ছা, আপনারা ভিতরে চলুন। ভিতরে গিয়ে মোহর সব ঘটনা খুলে বলল বান্টিকে। সব শুনে তিনি বললেন, ম্যাডাম, সব শুনে একটা কথাই বলতে পারি, আমি যথাসাধ্য চেষ্টা করব যাতে ওই পিশাচের প্রকোপ থেকে আপনাদের বন্ধু নীল মুক্তি পায়। তবে পিশাচ কোনো বডিকে দখল করে পিশাচ হয়েছে। আবার আপনাদের কথা মতো সে নীলের মধ্যেও মাঝে মাঝে ভর করছে। তার মানে সেই পিশাচের আত্মা নীলের শরীরে প্রবেশ করেছে, আর তখন কিন্তু ও ওর বডি ছেড়ে দিচ্ছে। আমাদের যেটা করতে হবে তা হলো ওর বডিকে চালাতে হবে, কারণ ওর বডিটার মধ্যে থেকেই ও সব শক্তি প্রয়োগ করে। তাই যদি বডিটাকেই জ্বালিয়ে দেওয়া যায় তবে ওর মধ্যে থাকা পিশাচের রূপের চির সমাপ্তি ঘটবে। তবে এটা তখনই সম্ভব যখন ও পিশাচ রূপে থাকবে বডি ধারণ করে, কারণ শুধু বডিটা জ্বালালে কোনো লাভ হবে না, তাহলে ওর আত্মা থেকেই যাবে। তবে যদি ও একান্তই নীলের শরীর ছাড়তে না চায় সেক্ষেত্রে আমরা বডিটা খুঁজে জ্বালিয়ে দিতে পারি, তাতে ওর পিশাচ রূপের ধ্বংস হয়ে যাবে। ওই বডিটাই যেহেতু ওর শক্তির উৎস, তাই ওটা না থাকলে ও কেবলই একটা সাধারণ আত্মা ছাড়া আর কিছুই নয়। আর তখন ওর আত্মাকে আমরা সহজেই মুক্ত করে দিয়ে নীলকে চিরতরে এই পিশাচের হাত থেকে মুক্ত করতে পারবো। তবে ওর বডিকে জ্বালানোই সবচেয়ে কঠিন কাজ। যদি ও বডি ধারণ করে পিশাচ রূপে থাকে তাহলেও কঠিন, আবার যদি বডিকে ছেড়ে নীলের শরীরেও ঢুকে থাকে তাহলেও ও পড়ে থাকা বডি জ্বালাতে গেলেও আমরা অনেক বাধা পাব। তবে ঠিক সময় কাজটা সম্পন্ন করতে পারলেই আমরা জয়ী হব। আর আমরা এই কাজ করতে পারবো নেক্সট হ্যালোউইনের রাতে, যার মাত্র 5 দিন পর। আপনারা তৈরি তো? মোহর, রনি তার প্রণয় মাথা নাড়িয়ে সম্মতি জানালো। তারপর বান্টি ডিসুজা বললেন, আমি একবার নীলের সাথে দেখা করতে চাই। হ্যালোউইনের আগের রাতেই আমি যাব। অসুবিধা নেই তো আপনাদের? কি অসুবিধা হবে স্যার, অবশ্যই আসবেন। আপনি শুধু আমাদের ওই বন্ধুকে ওই পিশাচের হাত থেকে রক্ষা করুন প্লিজ স্যার, প্লিজ। ডিসুজা রনিতের সাথে হাত মিলিয়ে বলল, আপনাদের কাজ হয়ে যাবে, শুধু যেমনভাবে বলবো সেভাবেই সবটা করবেন। এখন আপনারা নিশ্চিন্তে হয়ে বাড়ি যান, আর নীলের খেয়াল রাখুন। আর এই লকেটটা নিয়ে যান, নীলকে পরিয়ে দেবেন। জিসাস ক্রাইস্ট ওকে বাঁচাবে। সবাই চলে গেল। 24 ঘন্টা পরেই হাসপাতাল থেকে ছাড়া হলো নীলকে। বাড়িতে নিয়ে এসেই নীলের গলায় লকেটটা পরিয়ে দিল মোহর, আর বলল, এই লকেটটাই তোমাকে রক্ষা করবে নীল। কেন? তুমি তো আছো। না নীল, আমি নেই। শুধু এতদিনের একটা সম্পর্ক বলেই তোমার দুঃসময় পাশে আছি, ব্যাস এইটুকুই। তুমি এই পিশাচ থেকে মুক্ত হলে আমি আর তোমার সাথে থাকবো না। না মোহর, এরকম করবে না প্লিজ। আমি খাবারটা নিয়ে আসছি, খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। যত রেস্ট নেবে ততই ভালো। মোহর চলে গেলে নীল বুঝতে পারল সবই তার পাপের শাস্তি। তাই হয়তো মোহরকে সে চিরতরে হারিয়েছে। হ্যালোউইনের আগের রাতে বান্টি ডিসুজা মোহরের বাড়ি এলো নীলকে দেখতে। নীল তখন স্বাভাবিক ছিল, নর্মাল কথাবার্তাই বলল সে বান্টির সাথে। বান্টি একটা চেয়ারে বসেছিল। কথা শেষ হতেই বান্টি যখনই চেয়ার ছেড়ে উঠল, হঠাৎ ঘরের আবহাওয়া এক ভয়ানক পরিবর্তন হলো। ওর সামনে এসে ওর গলাটা টিপে ধরলো সেই পিশাচ, আর বলতে লাগলো, নীলের মধ্যে আমি ঢুকতে পারছি না, শুধুই তোর জন্য। আমার কাছে বাধা দিচ্ছিস তুই, তোকে আমি ছাড়বো না, তোকে আমি মেরেই ফেলবো। বান্টি তার গলার ক্রুশ লকেটটা পিশাচের মাথায় ঠেকাতেই সে ছটপট করতে করতে সেই ঘর থেকে দৌড়িয়ে বেরিয়ে গেল। নীল বলল, আপনি আপনি ঠিক আছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি। তবে তুমি সাবধানে থেকো, ও সবসময় তোমার কাছাকাছি ঘুরছে। শুধু এই লকেটটা পড়ে আছে বলেই তোমার শরীরে ঢুকতে পারছে না। আর একটা দিন অপেক্ষা করো, কাল আসছি আমি।
এই পিশাচের গল্প কালই শেষ। পরের দিন হ্যালোউইনের রাতে বান্টি ডিসুজা এলো মোহরের বাড়িতে আর এসেই বলল, আমি ছাদে যাচ্ছি, ওই পিশাচকে বশ করে ওখানেই নিয়ে আসবো প্রথমে। তারপর তোমরা তৈরি থাকবে ওকে চালানোর জন্য। তবে নীলকে একা ছেড়ো না, কারণ ওর ওপর আক্রমণ হবে। তাই কেউ একজন ওর সাথে থেকো। আমি নীলের কাছে থাকবো। বেশ, তবে তোমরা দুজন আমার সাথে চলো। মোহর নীলের কাছেই বসল। ওদিকে ছাদে গিয়ে পিশাচকে মন্ত্র বলে আহ্বান করতে লাগলো ডিসুজা। এদিকে পিশাচ নিজের শেষ সময় বুঝতে পেরে নীলের শরীরে এসে ভর করল। নীল খাট থেকে উঠে দেওয়ালে মাথা ঠুকতে লাগলো। মোহর কিছুতেই ওকে থামাতে পারল না, আর আশ্চর্য হয়ে ভাবল ক্রুশ লকেটটা থাকার পরেও কিভাবে পিশাচ ভর করেছে। তখন সে দেখল লকেটটা টেবিলে রাখা রয়েছে। তাড়াতাড়ি ওটা নিয়ে এসে নীলকে পড়াতে যাবে, তার আগেই নীল ওকে গলা ধরে এক ধাক্কায় ফেলে দিল। মোহর আর উঠতে পারল না, লকেটটা ছুঁড়ে দিল নীলের শরীরের ওপর। নীলের শার্টের বোতামে গিয়ে আটকালো সেই লকেট, আর তখনই পিশাচ নীলের শরীর ছেড়ে দিল। ওদিকে ডিসুজা মন্ত্র পড়েই চলেছে, আর একসময় বশ করে ফেলল সে পিশাচকে। তবে পিশাচ নীলের শরীর ছেড়ে দিলেও মোহরকে কোলে তুলে নিয়ে ডিসুজার কাছে গিয়ে দাঁড়ালো। নীল পিছন পিছন ছুটল তার মোহরকে বাঁচাতে। তবে নীল এই লকেটটা তখন গলায় পড়েনি, বোতামেই ঝুলছিল। তাই একসময় সেই লকেট বোতাম থেকে ছিটকে পড়ে গেল, আর তখনই পিশাচ আবার ওর শরীরে ভর করল। এদিকে প্রণয় আর রনি তৈরি ছিল পিশাচকে জ্বালাবে বলে। তবে নীলের শরীরে পিশাচ প্রবেশ করতেই সেই পথ কঠিন হয়ে গেল। তখন ডিসুজা বলল, পিশাচের বডিটা নিশ্চয়ই আশেপাশে কোথাও পড়ে আছে। তোমরা গিয়ে ওটা চালিয়ে দাও আগে। আমি নীলকে ওর আত্মা থেকে মুক্ত করার চেষ্টা করছি। প্রণয় আর রনিত নীলের চোখ এড়িয়ে বেরিয়ে গেল ওখান থেকে। তারপর দুজনে মিলে অনেক খুঁজে অবশেষে পিশাচের সেই বডি খুঁজে পেল, যার সাহায্য নিয়েই এই পিশাচ নিজের শক্তি ক্রমাগত বৃদ্ধি করছিল। আর এক মুহূর্ত দেরি না করে সাথে আনা পেট্রোলের বোতলটা সেই লাশের সারা শরীরে খালি করে দিল তারা। তারপর দেশলাইয়ের একটা জ্বলন্ত কাঠি সেই মৃতদেহে পড়তেই সেটা কিছুক্ষণের মধ্যেই দাউ দাউ করে চলে ওঠে। ওরা দুজন আশেপাশ থেকে আরও কিছু কাঠ ও অন্যান্য জিনিস এনে দিতে থাকে সেই জ্বলন্ত লাশের গায়ে, যাতে দেহটা আরও ভালোভাবে পুড়ে যেতে থাকে তাড়াতাড়ি। এদিকে নীলের শরীর তখনও আঁকড়ে ধরে আছে সৌমেনের প্রেতাত্মা। তবে পিশাচের দেহ জ্বলে যেতেই তার শক্তি অনেকটাই খর্ব হয়েছে। অসম্ভব ছটপট করতে থাকে সে। নীল চিৎকার করে ওঠে বারবার। আসলে যে সেই চিৎকার নীলের শরীরে থাকা সৌমেনের আত্মার। ডিসুজা পকেট থেকে একটা ছোট্ট বই বার করে পড়তে শুরু করে। তারপর ক্রুশ লকেটটা বার করে নিজের মাথায় ঠেকিয়ে কিছু মন্ত্র পড়তে থাকে। তারপর নীলের বুকে গিয়ে লকেটটা ঠেকাতেই চিৎকার করে কেঁদে ওঠে নীল। আসলে সেই কান্না যে তার নয়, আর এই কান্নার পরে নীলের শরীর থেকে ছটপট করতে করতে বেরিয়ে যায় সৌমেনের প্রেতাত্মা। নীল জ্ঞান হারিয়ে পড়ে যায়। তারপর ডিসুজা পকেট থেকে একটা খাম বার করে তার থেকে কিসের একটা কুড়ো হাওয়ায় ওড়াতেই সেই প্রেতাত্মা চিরতরে হাওয়ায় বিলীন হয়ে যায়। মুক্তি পায় এক অতৃপ্ত আত্মা, আর মুক্তি পায় নীল। নীলকে আবার হসপিটালে ভর্তি করতে হয়। তবে দুদিনেই আবার বাড়ি ফিরে আসে সে। মোহর সব ভুলে নতুন করে নীলের সাথে জীবন শুরু করে। এত বড় অন্যায় করার পরেও সবই স্বাভাবিক হয়ে গেল, তোমাকেও ফিরে গেল। ব্যাস, আমি এটাই খুশি। তবে চাকরিটা আমি ছেড়ে দেব। সৌমেনের সাথে যে অন্যায় আমি করেছি এটাই হয়তো তার শাস্তি। কি বলছো তুমি এসব? গভর্নমেন্ট চাকরি ছেড়ে দেবে? যোগ্যতা আছে মোহর, আবার পরীক্ষা দেব, স্ট্রাগল করব। হয়তো একটু সময় লাগবে, তা লাগুক। তবে বিশ্বাস আছে ঠিক পেয়ে যাব। আর তখন যেটা পাবো সেটা সৎভাবে পাবো। তুমি ক্ষমা করে দিলেও আমার বিবেক আমাকে কখনোই ক্ষমা করবে না। আর আমি জানি সৌমেনের আত্মা মুক্ত হলেও ও যে শান্তি পাবে না যদি আমি এই চাকরিটা করি। কারণ এটা হয়তো ওর নামই লেখা ছিল, তাই না?
যেটা আমি কেড়ে নিয়েছিলাম। তাই এই একটাই উপায়, আমি, তুমি, সোমেন, আমরা সবাই শান্তিতে থাকবো। এইভাবেই প্রায়শ্চিত্ত করতে চাই আমি। শুধু শুধু তোমার সাপোর্ট চাই। থাকবে তো আমার পাশে? মোহর নীলের হাতে হাত রাখল। আবার নতুনভাবে সব শুরু করলো নীল। আর ভালোবাসার মানুষ পাশে থাকলে হাসি মুখেই সবটা করা যায়। এতক্ষণ আপনারা শুনছিলেন লেখিকা সুমিলি কাঞ্জিলালের কলমে পিশাচের কবলে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে আমাদের ভিডিওটিকে লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আজকের গল্প পাঠে আমি কৌশিক, এছাড়াও অন্যান্য চরিত্রে রূপম, কৃষ্ণেন্দু, ঝিনুক, শৈথালি, সৈকত, এথেনা, শুভম, অঙ্কন এবং শুভম রায়চৌধুরী, সাথে শুভদীপ ব্যানার্জি। খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন, গল্পে থাকুন।